হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। অলরেডি আমাদের 1 থেকে 167 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে ক্লাসগুলো করিয়েছি। অবশ্যই তোমরা 1 থেকে 167 পর্যন্ত প্র্যাকটিস সেট দেখে নেবে, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন। সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে কোন একক দ্বারা পরিমাপ করা হয়? সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে কোন একক দ্বারা পরিমাপ করা হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জ্যোতির্বিজ্ঞানের একক। জ্যোতির্বিজ্ঞানের একক দ্বারা পরিমাপ করা হয়, যাকে কি বলা হয়? এইউ বলা হয়। এইউর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটি হলো সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব। তোমাদের পরীক্ষাতে আসতে পারে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত, সেখানে হয়ে যাবে প্রায় 150 মিলিয়ন কিলোমিটার। 150 মিলিয়ন কিলোমিটার হলো তার দূরত্বের সমান হলো পৃথিবীর গড় দূরত্ব। ওকে, এবং সৌরজগতের দূরত্ব পরিমাপে এটি ব্যবহৃত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে যে 1 বছরে আলো শূন্যস্থানে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয়? 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোক বর্ষ বলা হয়। কি বলা হয়? আলোক বর্ষ বলা হয়। ওকে, যাকে কি বলা হয়? লাইট ইয়ার। লাইট ইয়ার বলা হয়। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক কি? সবচেয়ে বড় এককের যদি বলা হয় পারসেক একক। পারসেক এককে দূরত্ব মাপা হয়, এবং 1 পারসেকের কথা যদি বলা হয়, 1 পারসেক হচ্ছে 3.26 লাইট ইয়ার। 3.26 লাইট ইয়ার। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ অর্থাৎ জ্ঞান লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে বৌদ্ধগয়াতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বৌদ্ধগয়া কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারের বৌদ্ধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে বৌদ্ধ বৃক্ষে নামে যেটি পরিচিত, সেখানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লুম্বিনীর কথা যদি বলা হয়, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। ওকে, এবং গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মোপদেশ দেয়? সেখানে হয়ে যাবে সারনাথে ধর্ম উপদেশ দিয়েছিল, যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এভাবে দিতে পারে, রাষ্ট্রপতি যে ফাঁসি মাফ করতে পারে কত নম্বর ধারাতে রয়েছে? রাইট অ্যান্সারও হয়ে যাবে অপশন বি, ধারা 72 তে উল্লেখ রয়েছে। মৃত্যুদণ্ড সহ যে কোনো অপরাধ অর্থাৎ দোষ যদি সাব্যস্ত হয়, তাহলে সেই ব্যক্তিকে সাজা বা ক্ষমা মাফ করতে পারে রাষ্ট্রপতি। ধারা 72-তে তা উল্লেখ রয়েছে। তাছাড়াও তোমরা মনে রাখবে ধারা 161-তে কি উল্লেখ রয়েছে? রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে। রাজ্যপাল অর্থাৎ গভর্নর, রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে ধারা 161-তে। 123-এ কি উল্লেখ রয়েছে? 123-এ উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে, তা ক্ষমতা রয়েছে ধারা 123-এ। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। আর্টিকেল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেয়, তো প্রত্যেকটি ভিডিওতে আমি একটি বা দুটি করে আর্টিকেল তোমাদের প্রশ্নতে নিয়ে আসছি। তার সাথে সাথে আমি এক্সট্রা ফ্যাক্টও আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এর প্রতিষ্ঠা কে করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে সুভাষচন্দ্র বসু, মোহন সিং, রাসবিহারী বসু, জওহরলাল নেহরু। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোহন সিং। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মোহন সিং 1942 সালে জাপানে সহায়তায় ক্যাপ্টেন মোহন সিং প্রথম আইএনএ অর্থাৎ
আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। পরে সুভাষচন্দ্র বসু এর নেতৃত্ব দিয়েছিলেন পরে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে সুভাষচন্দ্র বসু সম্বন্ধে, সুভাষচন্দ্র বসু আইনের নেতৃত্ব গ্রহণ করে কোন অস্থায়ী সরকার গঠন করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আজি হুকুমত এ আজাদ হিন্দ, যেটি সিঙ্গাপুরে গঠন করেছিলেন। সালটি হচ্ছে 1943 সাল। রাসবিহারী বসুর কথা বলা হয়েছে এখানে। মোহন সিংয়ের পর রাসবিহারী বসু আইনের নেতৃত্ব কিছু সময়ের জন্য সামলেছিলেন। রাসবিহারী বসু। জওহরলাল নেহরু তো তোমরা জানো, ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কয়লায় সবচেয়ে উন্নত এবং বিশুদ্ধতা যে রূপ কোনটি? কয়লার সবচেয়ে উন্নত এবং বিশুদ্ধতম রূপ হচ্ছে অ্যান্থ্রাসাইড কয়লা। তোমাদেরকে বলেছি অ্যান্থ্রাসাইড কয়লা, যেখানে 80% থেকে 95% কার্বন থাকে এই কয়লাতে, তাই এখানে ধোঁয়া কম হয় এবং তাপ বেশি উৎপন্ন হয়। একে সবচেয়ে বেশি বা উন্নত মানের কয়লা মানা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সবচেয়ে নিম্নমানের কয়লা। সবচেয়ে নিম্নমানের কয়লার কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে পিট কয়লা। ওকে, এবং বিটুমিনাসের কথা যদি বলা হয় সবচেয়ে বেশি পাওয়া যায়, এই বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, বিখ্যাত উটের মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে পুষ্করে। রাইট অ্যান্সার হয়ে যাবে পুষ্কর কোথায়? রাজস্থান রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানের পুষ্করে এই মেলা আয়োজন করা হয়, যেটি বিখ্যাত উট বা পশু মেলা নামে পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও বিহারের একটি বিখ্যাত মেলার কথা যদি বলা হয়, বিহারের বিখ্যাত মেলা হচ্ছে পশু মেলা, সোনপুর মেলা, যেটি গবাদি পশুর মেলা, যেটি হচ্ছে পশুর মেলা নামে পরিচিত, বিখ্যাত। এছাড়াও মধ্যপ্রদেশের কথা যদি বলা হয়, মধ্যপ্রদেশে কুম্ভ মেলা আয়োজন করা হয়। কুম্ভ মেলা কোথায় হয়? মধ্যপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশের কথা যদি বলা হয়, এখানে রয়েছে রাম মন্দির রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, ইলেকট্রন কে আবিষ্কার করেন? 4টি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ইলেকট্রন আবিষ্কার করেন, রাইট অ্যান্সার হয়ে যাবে জে থমসন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জে থমসন 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেন, এবং ইলেকট্রনের আধানের কথা যদি বলা হয়, ঋণাত্মক আধান হচ্ছে ইলেকট্রনের, নেগেটিভ আধান চার্জ হচ্ছে ইলেকট্রনের। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাদারফোর্ডের কথা। রাদারফোর্ড কি আবিষ্কার করেন? পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন। পরমাণুর যে নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। তাছাড়াও যে চ্যাডউইকের কথা যদি বলা হয়, তিনি কি আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন যে চ্যাডউইক। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পরমাণু 3টি মৌল নিয়ে গঠিত। পরমাণু কটি মৌল নিয়ে গঠিত? 3টি। একটি হচ্ছে ইলেকট্রন, আরেকটি হচ্ছে প্রোটন, আরেকটি হচ্ছে নিউট্রন। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? তো আরেকটি আমরা ভারতীয় সংবিধান সম্বন্ধে নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের অভিভাবক, গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। রাইট অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টকে বলা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে রাষ্ট্রপতি সম্বন্ধে। রাষ্ট্রপতিকে কি বলা হয়? ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে। এছাড়াও প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, ভারতীয় যে সংবিধান রয়েছে, ভারতীয় সংবিধানে কি বলা রয়েছে? প্রধানমন্ত্রী হচ্ছে সরকারি প্রধান। ওকে, গভর্নর যে প্রধান রয়েছে, সরকারের যে প্রধান, ভারত সরকারের যে প্রধান, সে হচ্ছে প্রধানমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল কে? ভারতের সর্বোচ্চ যে আইন কর্মকর্তা বা সরকারের প্রধান আইনি উপদেষ্টা হলেন অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ধারাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। প্রথম রাষ্ট্র যারা অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ধরনের কেন্দ্রীয় পরিকল্পনা শুরু করেছিলেন, রাশিয়া। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতে 1951 সালে
1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কোথায়? ভারতে শুরু হয়। ভারতের কথা যদি বলা হয় 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। এছাড়াও ইউএসএ সংবিধান থেকে ভারতীয় সংবিধানে কি গ্রহণ করা হয়েছে? ইউএসএর কথা যদি বলা হয় সেখান থেকে গ্রহণ করা হয়েছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার গ্রহণ করা হয়েছে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে কি গ্রহণ করা হয়েছে? এখান থেকে ডিপিএসপি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এখান থেকেই নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? কোন স্তরে? রাইট অ্যান্সার কি হবে? আয়োনোস্ফিয়ার। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, আয়োনোস্ফিয়ারে। তো তোমরা মনে রাখবে এই স্তরে গ্যাসীয় অণুগুলি আয়নিত অবস্থায় থাকে। এই আয়নগুলি উচ্চ কম্পাঙ্কে রেডিও তরঙ্গগুলিকে পৃথিবীর প্রতিফলিত করে এবং আন্তর্জাতিক যোগাযোগের জন্য এগুলি গুরুত্বপূর্ণ। অপশন সি কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলা হয়েছে। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? ওজোন স্তর। ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে। ওজোন স্তরের কথা বলা হয়েছে। তাছাড়াও তোমরা মনে রাখবে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ বৃষ্টি, কোন স্তরে মেঘ বৃষ্টি ঝড় বৃষ্টি হয়? ট্রোপোস্ফিয়ারে হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে? কোষ প্রাচীর কোন কোষে থাকে? কোষ প্রাচীর কোন কোষে থাকে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদ কোষে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে প্রাণী কোষের কথা বলা হয়েছে। প্রাণী কোষে কোষ প্রাচীরের পরিবর্তে কি থাকে? কোষ পর্দা থাকে। কোষ পর্দা কোথায় থাকে? প্রাণী কোষে থাকে কোষ প্রাচীরের পরিবর্তে। ওকে, এবং কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘরের কথা যদি বলা হয়, শক্তিঘর কাকে বলা হয় কোষের? সেখানে হয়ে যাবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, শেরশাহ সূরি কোন ব্যবস্থা চালু করেন? শেরশাহ সূরি কোন ব্যবস্থা চালু করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে দাগ ও হুলিয়া ব্যবস্থা। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন ডি, দাগ ও হুলিয়া ব্যবস্থা। তো তোমরা মনে রাখবে সামরিক যে দুর্নীতি রোধ করার জন্য ঘোড়ার গায়ে দাগ দেওয়া হতো এবং তার পাশাপাশি সৈন্যদের চেহারার যে বিবরণ লিপিবদ্ধ করার জন্য হুলিয়া ব্যবহার করা হতো। সে কারণে শেরশাহ সূরি এই ব্যবস্থা চালু করেছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই মানসবদারি প্রথা, এটি কে চালু করেছিল? এটি চালু করেছিল আকবর চালু করেছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে দিন এ ইলাহি ধর্ম। দিন এ ইলাহি ধর্ম, ইলাহি ধর্ম কে চালু করেছিল? এটাও হয়ে যাবে আকবর চালু করেছিল। ওকে, এছাড়াও শেরশাহ সূরি সম্বন্ধে বলা হয়েছে তিনি জিটি রোড নির্মাণ করেছিলেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, এটি হচ্ছে কোথা থেকে? কলকাতা থেকে পাকিস্তান পর্যন্ত এটি বিস্তৃত। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহের নাম কি? উষ্ণ গ্রহ বলা হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শুক্র গ্রহকে বলা হয় সৌরজগতের উষ্ণ গ্রহ। শুক্রের যে ঘন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের চরম যে গ্রিন হাউসের প্রভাব সৃষ্টি করে এবং সূর্যের নিকটতম গ্রহ বুধের চেয়েও উষ্ণ করে তোলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহের কথা যদি বলা হয় বা সূর্যের নিকটতম গ্রহ হয়ে যাবে বুধ গ্রহ। বুধ গ্রহ কি সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ এবং সূর্যের নিকটতম গ্রহ। নিকটতম গ্রহ হলো সূর্যের, এটা হবে বুধ গ্রহ। মঙ্গলের কথা যদি বলা হয়, মঙ্গলকে কি বলা হয়? মঙ্গলকে বলা হয় লাল গ্রহ বলা হয়। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। তো মঙ্গলের মধ্যে কি থাকে? আয়রন অক্সাইড থাকে, সে কারণে লাল দেখায়। এবং তোমরা মনে রাখবে মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে, একটি হচ্ছে ফোবস, তোমরা মনে রাখবে, আরেকটি হচ্ছে ডেইমোস। ওকে, এবং বৃহস্পতির উপগ্রহ সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ, সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এবং বড় গ্রহ হলো বৃহস্পতি। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
লোকসভার প্রথম স্পিকারের কথা যদি বলা হয়, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জি.ভি. মাভালাঙ্কার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। এছাড়াও সর্দার বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান বা লৌহ মানব নামে পরিচিত। সুচেতা কৃপালিনী তিনি কে ছিলেন? তিনি ছিলেন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী হলেন উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে 15 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। তো তোমরা মনে রাখবে 1972 সালে সুইডেনের স্টকহোমে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের সূচনা হয়েছিল এবং সেই দিনটিকে স্মরণীয় রাখার জন্য প্রত্যেক বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। এবং সালটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কত সালে বিশ্ব পরিবেশ দিবস পালন করা শুরু হয়েছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে 1972 সালে। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যে পয়েন্টগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কি কি আসতে পারে তোমাদের পরীক্ষাতে? যে 22শে এপ্রিল কোন দিবস হিসাবে পালন করা হয়? যে আর্থ ডে অর্থাৎ পৃথিবী দিবস হিসাবে পালন করা হয়, পৃথিবী দিবস। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে 22শে মার্চের কথা যদি বলা হয়, 22শে মার্চ কোন দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়, বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। ওকে, এবং 16ই সেপ্টেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব ওজোন দিবস হিসাবে পালন করা হয়। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি ফারেনহাইট স্কেলে যদি বলা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এটি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মানবদের। ওকে, এছাড়াও কেলভিন স্কেলে যদি বলা হয় জলের স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে কত? 373.15 কেলভিন হচ্ছে জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে। এছাড়াও পরীক্ষাতে আসতে পারে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যদি বলা হয় সেখানে হয়ে যাবে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর কয়টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 5টি রাজ্যের মধ্য দিয়ে। সে 5টি রাজ্য কি কি? 5টি রাজ্য মনে রাখবে, উত্তরাখণ্ড রাজ্য, তাছাড়াও উত্তরপ্রদেশ রাজ্য, বিহার, ঝাড়খণ্ড, এছাড়াও পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এই 5টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে গঙ্গা নদী। এছাড়াও পরীক্ষাতে আসতে পারে গঙ্গা নদী, গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, গোমুখ গুহা থেকে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মেশার আগে কোন নদীর সাথে মিলিত হয়? সেখানে হয়ে যাবে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে দন্তি দুর্গ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দন্তি দুর্গ। দন্তি দুর্গ 8ম শতাব্দীতে এই রাজবংশের প্রতিষ্ঠা করেন এবং এই রাজবংশের আমলে তৈরি হয়েছিল ইলোরার কৈলাস গুহা। ইলোরার যে কৈলাস গুহা রয়েছে সেটি তৈরি হয়েছিল। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে প্রথম রাজরাজ কোন রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন? প্রথম যে রাজরাজ ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে চোল বংশের বিখ্যাত একজন রাজা ছিলেন, চোল রাজবংশ। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে গৌতমীপুত্র সাতকর্মী কোন রাজবংশের ছিলেন তোমাদের পরীক্ষাতে? সেখানে হয়ে যাবে সাতবাহন বংশের, সাতবাহন বংশের ছিলেন। সমুদ্রগুপ্তের কথা যদি বলা হয়, ভারতের নেপোলিয়ান ছিলেন সমুদ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে। 19 নম্বর প্রশ্ন বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিসের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মানবাধিকার রক্ষার সাথে যুক্ত, মানবাধিকার রক্ষার সাথে যুক্ত হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এবং এটি কবে প্রতিষ্ঠা হয় যদি বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার কথা যদি বলা হয় 1961 সালে এটি প্রতিষ্ঠা হয়। এবং পরিবেশ সুরক্ষার জন্য কাজ করে এমন একটি আন্তর্জাতিক সংস্থার কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে পরিবেশ যে কল্যাণ বা পরিবেশ সুরক্ষার জন্য যদি বলা হয়, পরিবেশ সুরক্ষার জন্য হচ্ছে গ্রিন পিস। ওকে, গ্রিন পিসের সাথে যুক্ত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 20 নাম্বার, জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? জলে দ্রবণীয় ভিটামিন, রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি এবং সি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিটামিন বি ও সি। ভিটামিন বি এবং সি জলে সহজেই দ্রবীভূত হয় এবং অতিরিক্ত পরিমাণে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে এটি বেরিয়ে যায়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে চর্বিতে দ্রবীভূত ভিটামিন কোনগুলি? চর্বিতে যে দ্রবীভূত ভিটামিনের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে এ, ডি, ই, কে। এই 4টি ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবীভূত ভিটামিন। ওকে, এবং ভিটামিনের কথা বলা হয়েছে, আমি এক এক করে বলে দিচ্ছি। ভিটামিন বি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় কি? ভিটামিন বি1 হচ্ছে থিয়ামিন, ভিটামিন সি হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন এ হচ্ছে রেটিনল, ভিটামিন ডি এর কথা যদি বলা হচ্ছে ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে টোকোফেরল, ভিটামিন ডি এর কথা যদি বলা হয় ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। ওকে, এবং ভিটামিন ই একটু আগেই বললাম তোমাদেরকে টোকোফেরল। তো এই 4টি পয়েন্ট অবশ্যই মনে রাখবে। ভিটামিন সম্বন্ধে অলরেডি আমার একটি ভিডিও বানানো হয়ে গিয়েছে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। ওকে, এছাড়াও তোমাদের ভিটামিন সি এর কথা বলা হয়েছে, এখানে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম তোমাদেরকে একটু আগেই বললাম, অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে হয় স্কারভি রোগ হয়, স্কারভি রোগ হয়। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 21 নাম্বার প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কেরালাকে বলা হয়। কেরালা তার দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচের জন্য বিখ্যাত, সে কারণে মশলার বাগান বলা হয়। আসামের কথা বলা হয়েছে, আসামে চায়ের জন্য বিখ্যাত। অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয়, ধান, তামাকের জন্য বিখ্যাত। কর্ণাটক রাজ্য কি জন্য বিখ্যাত? কফি উৎপাদনের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 22 নাম্বার প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কারের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পেনিসিলিনের জন্য। 1928 সালে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ইনসুলিন কে আবিষ্কার করেন? ইনসুলিন কে আবিষ্কার করেন? হয়ে যাবে তোমাদের পরীক্ষাতে ফ্রেডেরিক বেন্টিং, তাছাড়াও হয়ে যাবে চার্লস বেস্ট। এই দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ইনসুলিন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে পোলিও টিকা কে আবিষ্কার করেন? সেখানে হয়ে যাবে জোনাস সল্ক। জোনাস সল্ক আবিষ্কার করেছিলেন পোলিও টিকা। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণিত আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 368 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবং এটি কোথার থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি? রাইট অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন অর্থাৎ বাতিলের পদ্ধতি। এছাড়াও পরীক্ষাতে আসতে পারে 370 নম্বর ধারা কিসের সাথে সম্বন্ধিত? 370 ধারা বর্তমানে এটি বাতিল করা হয়েছে, এটি ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর, জে অ্যান্ড কে এর সাথে সম্বন্ধিত। এছাড়াও আসতে পারে 312 নম্বর ধারা। 312 নম্বর ধারা কিসের সাথে সম্বন্ধিত? অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় যে পরিষেবার জন্য এটি সৃষ্টি হয়েছে। ওকে, তো তোমরা মনে রাখবে অল ইন্ডিয়া সার্ভিসের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, লোহার মরিচা পড়ার রাসায়নিক প্রক্রিয়ার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জারণ বলা হয়। লোহা যখন বায়ু এবং জলের সংস্পর্শে আসে তখন এটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করে, যাকে কি বলা হয়? মরিচা বলা হয়। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে লোহার মরিচা পড়ার রাসায়নিক নাম কি? লোহার যে মরিচা পড়া তার রাসায়নিক নামের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে Fe2O3 এটি হচ্ছে মরিচার রাসায়নিক নাম। এবং লোহাকে মরিচা পড়ার থেকে রক্ষার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? গ্যালভানাইজেশন বলা হয়।
তাকে কি বলা হয়? লোহার যে মরিচা পোড়া থেকে রক্ষাকে বলা হয়, বা যে প্রলেপ দেওয়া হয় সেখানে দস্তার প্রলেপ দেওয়া হয় তাকে বলা হয় গ্যালভানাইজেশন বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেম কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়েছিল? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি। 1951-তে প্রথম এশিয়ান গেম শুরু হয়েছিল এবং এর মূল মন্ত্র হচ্ছে চিরন্তন অগ্রগতি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে আশাপূর্ণা দেবী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1976 সালে তার বিখ্যাত যে উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি 1976 সালে প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এবং প্রথম মহিলা তিনি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, এখানে রয়েছে মহাশ্বেতা দেবীর কথা। মহাশ্বেতা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 1996 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, নাট্য, নৃত্য এবং সঙ্গীতের জন্য ভারতের জাতীয় একাডেমি কোনটি? নৃত্য, নাটক এবং সঙ্গীতের জন্য যে জাতীয় একাডেমি সেটি হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি 1953 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও সাহিত্য একাডেমির কথা যদি বলা হয়, সাহিত্য এবং ভাষার উন্নয়নের জন্য এই একাডেমিটি কাজ করে। ললিত কলা একাডেমির কথা যদি বলা হয়, ললিত কলা একাডেমি চারুকলা প্রচারের জন্য এটি বিখ্যাত। ওকে, চারুকলা জন্য এটি বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহৃত www এর পুরো নাম কি? ফুল ফর্ম অফ www। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি ইন্টারনেটের একটি অংশ এবং টিম বার্নার্স-লি আবিষ্কার করেন। এটি কি আবিষ্কার করেন? টিম বার্নার্স-লি আবিষ্কার করেন। ওকে, এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন HTTP এর ফুল ফর্ম কি? HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটি হচ্ছে HTTP এর ফুল ফর্ম। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে URL এর ফুল ফর্ম কি? URL এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর ফুল ফর্ম। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তেহরি বাঁধ। তেহরি বাঁধ এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয়, ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। এর উচ্চতার কথা যদি বলা হয় 260.5 মিটার হচ্ছে এর উচ্চতা। এছাড়াও ভাকড়া নাঙ্গাল বাঁধের কথা যদি বলা হয়, ভাকড়া নাঙ্গাল বাঁধ এটি কোন নদী? এটি শতদ্রু নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব রাজ্যে অবস্থিত। ওকে, হীরাকুন্দ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। হীরাকুন্দ বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? এটি মহানদীর উপর অবস্থিত। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ওকে, কৃষ্ণা নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। CaOCl2 হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের সংকেত এবং এটি জীবাণুমুক্ত করতে বা ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে NaCl। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত। CaSO4 এর কথা যদি বলা হয়, CaSO4 এটি ক্যালসিয়াম সালফেট। এটিকে কি বলা হয়? ক্যালসিয়াম সালফেটের সংকেত হচ্ছে CaSO4। এটি প্লাস্টার অফ প্যারিস বলা হয় একে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর।
এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত হচ্ছে www এর ফুল ফর্ম, একটু আগেই বললাম, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। না দেখে করার চেষ্টা করবে তোমরা। HTTP এর ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও URL এর ফুল ফর্ম। এই তিনটি তোমাদের রইল হোমওয়ার্ক, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।